আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে কার্যক্রম, আমাদের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকের এই কার্যক্রমের সম্মানিত সভাপতি সম্মানিত মনমোহন মুরার সিং মহাশয়, এছাড়া উপস্থিত আছেন আমাদের এই রাজ্যের জনজাতি মোর্চার রাজ্য কমিটির অন্যতম এবং আমাদের সবার আদরণীয় রবীন্দ্র রিয়াং মহাশয়। এছাড়া উপস্থিত আছেন ১ নং শক্তি কেন্দ্রের প্রমুখ সম্মানিত শুক্লাল মল্লিক মহাশয়। এছাড়া এখানে যারা উপস্থিত আছেন আমার বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা, মা এবং বোনেরা, এবং এখানে যারা প্রেস মিডিয়া এসেছেন, আরো এখানে যারা আরক্ষ দপ্তর থেকে এসেছেন, সবাইকে প্রণাম জানিয়ে এবং আমার এই মাইকের আওয়াজ যারা দূর দূরান্ত থেকে ঘরে বসে শুনছেন তাদেরকে গরিব শুভেচ্ছা জানিয়ে আমি অল্প কিছু আলোচনা আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। কেননা এখন এই মুহূর্তে আমাদের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তার থেকে অতিক্রম করে আমরা যেতে পারবো না। তার জন্য আমাদেরকে সেই সিস্টেম মেনে চলতে হবে। আমাদেরকে ভাবতে হবে আমরা যে আজকে এখানে এসেছি, মিলিত হয়েছি, আমাদের যে সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আমাদের ত্রিপুরা রাজ্যের 2টা আসন পূর্ব এবং পশ্চিম। আমাদের পূর্ব সিটে আমাদের প্রদ্যুৎ কিশোর দেববর্মার বোন, আপনারা জানেন, কীর্তি দেববর্মা পূর্ব আসনে প্রার্থী দিয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এবং পশ্চিম আসনে আমাদের সবার আদরণীয় এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন আদরণীয় বিপ্লব কুমার দেবজি। ওনার নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যে মানুষের 18 বিধানসভা নির্বাচনের আগে আমাদের এই ত্রিপুরাবাসী যে একটা অশুভ শক্তি নিয়ে আমরা ছিলাম, আমাদের গণতন্ত্র যেইভাবে কলঙ্কিত করে রেখেছিল, আমাদের অধিকার যেভাবে তারা হরণ করে নিয়েছিল, আমার পূর্ববর্তী বক্তা যারা বক্তব্য রেখেছেন আপনারা বিস্তারিতভাবে এখানে বসে এবং ঘরে বসে আপনারা শুনেছেন। এই সিপিএম এর 25 বছরের দুর্নীতির কথা যদি বলা হয় তাহলে এটা মহাভারত রামায়ণের মতন হয়ে যাবে। তাই আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমরা 18 বিধানসভা নির্বাচনের পরে আমরা যে একটা স্বাধীনতা পেয়েছি, আমরা যে স্বাধীনভাবে চলতে পারছি, আমাদের যে একটা কেন্দ্রের সরকার, যে রাজ্যের সরকার, আমরা বলি ডাবল ইঞ্জিনের সরকার, আপনারা সেটাতে বুঝতে পারছেন যে রাজ্য এবং কেন্দ্রের সরকার যদি এক সরকার থাকে, এই ত্রিপুরা রাজ্যের আম জনতার জন্য পাহাড়ি বাঙালি, পাহাড়ি বলুন, বাঙালি বলুন, যে কোনো ধর্ম এবং বর্ণের লোক এবং আবার বৃদ্ধ বনিতা এবং আমাদের প্রজন্মর কথা বলুন এবং সমাজে যারা কৃষক, যারা দরিদ্র, যারা বেকার, যারা বয়স্ক লোক, যারা আমাদের বড় জ্যেষ্ঠ গুরুজনেরা, আপনারা একটু ভেবে দেখবেন এই ত্রিপুরা রাজ্যে যে একটা সরকার ছিল, এক
25 বছর একটা সরকার ছিল। এই সরকারটার নাম কি? মার্ক্সবাদী সিপিএম পার্টি। তার মাঝে 88 থেকে 93 যে সরকারটা ছিল সেটা ছিল কংগ্রেস সরকার, এবং এটা অনেক জোড়াতালির সরকার ছিল। এই সরকারটার নাম কেউ কেউ বলেছিল জোটামল বলেছিল, কালো দিনের কথা বলেছিল। আমরা দেখেছি যখন ত্রিপুরা রাজ্যে কংগ্রেস ক্ষমতায় ছিল তখন সিপিএম ছিল বিরোধী। যখন ত্রিপুরা রাজ্যে সিপিএম ক্ষমতায় এলো, যখন ক্ষমতায় শাসন করলো, তখন কংগ্রেস ছিল বিরোধী। এই তাদের ত্রিপুরা রাজ্যের শাসন। এই ত্রিপুরা রাজ্যের শাসনে দীর্ঘ 25 বছর বাদ দিল 88 থেকে 93, মাঝে 5 বছর, তার আগে 10 বছর, তাহলে 25-এর 10-এ 35 বছর, কংগ্রেসের 5 বছর, প্রায় 40 বছর। আপনারা ভাবতে হবে, আমরা ভাবতে হবে যে আমাদের উন্নয়নটা কখন হবে, আমাদের সুযোগ কখন দেবে, আমাদের সরকারি যে সুযোগ সুবিধাগুলো, আমরা যে আম জনতা, আমরা যে নাগরিক, আমরা যে একটা ভোট দিই একটা সরকারকে গঠন করার জন্য, আমরা যে ভূমিকা থাকে, সরকারের ভূমিকা কি ছিল? যে গত দিনগুলোতে যে সরকারটা ছিল, এরা কি বলেছিল? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, পানীয় জল, মানুষের চলার মৌলিক অধিকার মানুষকে ফিরিয়ে দেবে। পাহাড়ি বাঙালি ভাই ভাই বিভেদ নাই, ঐক্য চাই। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই কথাগুলো কে বলেছিল? এই সিপিএম বলেছিল। এই সিপিএম এর যারা নেতৃত্ব দিয়েছিল তারা বলেছিল। আর যখন ক্ষমতায় এলো, ক্ষমতায় আসার পরে আমরা কি দেখেছি? তাদের যে প্রতিশ্রুতি, তাদের যে নির্বাচনী ইশতেহার, তারা সবকিছু ভুলে গেছে। তারা কি করেছে? ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, এই হলো সিপিএম। তার জন্য বন্ধুগণ, আপনারা যারা এই মাইকের আওয়াজ শুনছেন, আলোচনা শুনছেন, আপনারা চিন্তা করে দেখবেন আপনাদের জীবন থেকে যেই সময়টা চলে গেছে, সেই ব্যক্তি পাহাড়ি হোক, বাঙালি হোক, এসটি হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, যেই জাতির হোক, যেই ধর্মের হোক, যেই বর্ণের হোক, আমরা চাই উন্নয়ন। আমরা চাই সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। আমাদের যে ডাবল ইঞ্জিনের সরকার, এই সরকারটা চলাকালীন আপনারা কোথাও দেখেছেন এবং শুনেছেন যে আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীরা আঙুল তুলে একটা প্রশ্ন করতে, একটা কেলেঙ্কারি আনতে, একটা বদনামিও দিতে পারে নাই আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে? এটা হলো সিপিএম, কংগ্রেস এবং বিজেপির ফারাক। এরা কি বলেছিল? যে ত্রিপুরাতে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে পাহাড়ি বাঙালি দাঙ্গা হবে। এরা কি বলেছিল? ত্রিপুরা রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বিপিএল বন্ধ করে দেবে, রেশনিং ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, রেগার কাজ বন্ধ হয়ে যাবে, নারী নির্যাতন আরো বেশি হবে, নারীদের কোনো সুরক্ষা থাকবে না, গরিব আরো গরিব থাকবে। কিন্তু আমাদের সরকার যখন 18 বিধানসভা নির্বাচনের পরে আইপিএফটিকে নিয়ে আমরা ত্রিপুরা রাজ্যে, আমাদের ত্রিপুরা রাজ্যের মাটিতে পদ্ম ফুল ফুটিয়েছে। এই ত্রিপুরা রাজ্যে 37 লক্ষ মানুষের আশীর্বাদে এই ত্রিপুরা রাজ্যের মাটিতে পদ্ম ফুল ফুটিয়েছে। তাই ক্ষমতা আসার পরে আমরা কি দেখেছি?
3 মাসের ভিতরে যে 700 টাকা ভাতা ছিল বয়স্ক লোকদের, তাদের ভাতা 300 টাকা করে 1000 টাকা করেছিল। তার সাথে সাথে নির্বাচনে প্রতিশ্রুতি যেটা দিয়েছিল 2000 টাকা করে দিয়েছে। তাহলে তারা 25 বছরে 700 টাকা ভাতা দিয়েছে। আর আমাদের সরকারটা আসার সঙ্গে সঙ্গে কি করেছে? 2000 টাকা ভাতা করে দিয়েছে। আর কি করেছে? আয়ুষ্মান কার্ড নিতে হলে কেউ খবর পায় না। সবার কাছে জানা ছিল না যে আয়ুষ্মান কার্ডটা কি, স্বাস্থ্য বীমাটা কি। আমাদের সরকারটা আসার পরে আমরা দেখিয়ে দিয়েছি, ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দিয়েছে উন্নয়ন কাকে বলে। এবং গরিবের কখনো রং হয় না। আমরা ধর্মের রং দিয়ে, বর্ণের রং দিয়ে উন্নয়নকে স্পষ্ট করার জন্য সিপিএম যে কায়দায় চলেছিল, তাদের পুঁজি কি ছিল? তাদের পুঁজি ছিল ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ লেগে রাখা, পিতা পুত্রে ঝামেলা লাগানো, মা ছেলে ঝামেলা সৃষ্টি করা, এলাকার ভিতরে সন্ত্রাস সৃষ্টি করা, সমস্যা সৃষ্টি করে দেওয়া। তারপরে পার্টি অফিসে আসবেন, যারা সিপিএম এর লিডার আছে তাদের কাছে বিচার দেবেন। আপনাকে মাসের পর মাসে পার্টি অফিসে বসিয়ে রাখবে। উন্নয়নের নামে, বিচারের নামে আপনি দীর্ঘ 5 বছর, 1 বছর আপনি অনেক চাঁদা দেওয়ার পরে, আপনি ইনকলাব জিন্দাবাদ লাইনটা লম্বা করার পরে, এবং তাদের যদি বিশ্বস্ত কোনো বন্ধু এবং লিডার হতে পারেন, তখন আপনাকে একটা সুযোগ দেবে। আর আমাদের সরকারটা আসার পরে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কোনো প্রধানের কাছে যেতে হয় না, আমরা কোনো চেয়ারম্যানের কাছে যেতে হয় না। আমাদের যে ডাবল ইঞ্জিনের সরকার, আমাদের যে প্রধানমন্ত্রী যে কথা বলেছিল যে না খাউঙ্গা না খানে দোঙ্গা, ভারতবর্ষ থেকে যে টাকাটা ক্যান্ডে থেকে আসছে, সেই টাকাটা যাতে ডাইরেক্ট যাতে মানুষের ঘরে যেতে পারে, ডাইরেক্ট যাতে মানুষের অ্যাকাউন্টে ঢুকতে পারে, তার মাঝে যে সমস্ত দালাল থাকবে, তার মাঝে যে সমস্ত আগে সেই সমস্ত বিঘ্ন ঘটেছিল, সেই সমস্ত সমস্যা যাতে সৃষ্টি না হয়। আমরা এখন কি দেখতে পাচ্ছি? কৃষকের জন্য সরকার কি উদ্যোগ নিয়েছে? আগে ধান বিক্রি করতে হলে যে কোনো ব্যাপারীর কাছে গিয়ে আপনাকে অনেক রকমের কাকতি মিনতি করতে হতো যে আমি কিছু ধান বিক্রি করব, দাদা আমাকে কিছু টাকা দেন, আমার মেয়ের বিয়ে, আমার চৈত্র মাসে দেনা দিতে হবে, যে আমি এত টাকা ধান বিক্রি করব, অত মন ধান বিক্রি করব, আমাকে কিছু টাকা দেন। আর এখন ধান বিক্রি করতে গেলে এফসিআর মাধ্যমে সরকার ধান কিনছে, 20 টাকার উপরে ধান কিনছে। আর তখন কি ছিল? 9 টাকা, 10 টাকা, 12 টাকা ধান বিক্রি করতে মানুষের, কৃষকদের কষ্ট হতো। আরো কি দেখছি? আপনার কিষাণ নিধি, যাদের পর্চা আছে তারা ঘরে বসে 6000 টাকা পাচ্ছে। এবং সরকার বলেছে, আমাদের ভারতীয় জনতা পার্টি সেটাকে আরো বাড়িয়ে নিয়ে যাবে। তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। বন্ধুগণ, আমরা ভাবতে হবে, একটা সরকার, একটা মা, একটা সংসারের গাইডিয়ান, আমরা যে মায়ের গর্ভে জন্ম নিয়েছি, যেই ঘরের আমাদের পিতামাতা, আমি জন্ম হওয়ার পরে কিন্তু কথা বলতে পারি নাই, আমি জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে হাঁটতে পারি নাই,
ধর্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমার শিক্ষাগত যোগ্যতা সমান করতে পারি নাই। আমি যে এখন আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, তাইও দল আমাকে সুযোগ করে দিয়েছে। আপনারা যারা আম জনতা আছেন, আপনাদের আশীর্বাদে, তার জন্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি বলেছিল জনতা জনার্দন। আমি এই রাষ্ট্রের, এই ভারতবর্ষের চৌকিদার। এই ভারতবর্ষে 140 কোটি মানুষের জনপ্রতিনিধি হিসাবে এই ভারতবর্ষে, এই রাষ্ট্রে 140 কোটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, পানীয় জল, মানুষের চলার মৌলিক অধিকার, মানুষকে সুরক্ষিত রাখা, মানুষকে সম্মান দেওয়া, এটা আমার দায়িত্ব। তার জন্য আমাদের প্রধানমন্ত্রী শুধু এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয়, গোটা পৃথিবীর সেই জগৎ সবাই এখন আমাদের বিশ্বগুরু হয়ে গেছে। তাই স্বামী বিবেকানন্দ যে কথা বলেছিল, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, আমরা সেই স্বপ্ন কিন্তু আমাদের পূরণ হতে চলেছে। আমরা সেই কিন্তু উজ্জ্বল রূপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাই বন্ধুগণ, আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না। এখানে আমার পরে আমার রবীন্দ্রদা আছেন, ওনার কাছ থেকে আপনাদের ভাষায়, এখানে যারা জনজাতি পাচ্ছেন, এখানে মেজর পাচ্ছেন আছেন, আপনাদের ভাষায় উনি আপনাদের সাথে আলোচনা করবেন, মূল্যবান বক্তব্য রাখবেন। তাই বক্তব্য আমি আর বেশি দীর্ঘায়িত করছি না। আমাদের যে আগামী নির্বাচনে, আমাদের যে লোকসভা নির্বাচন পশ্চিম আসনে, আমার সবাই আদরণীয় আমাদের বিপ্লব কুমার দেব এই পশ্চিম আসনের প্রার্থী। তাই এই বিপ্লব কুমার দেবের কে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টির যে পদ্মফুল, এই পদ্মফুল চিহ্নে আমরা যারা মা মাসি, আমাদের যতগুলা নাগরিক আছি, আমাদের ধর্ম নির্বিশেষে, পাহাড়ি বলুন, বাঙালি বলুন, আমাদের উন্নয়নের স্বার্থে ভারতবর্ষ যাতে আবার আমাদের শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে যাতে আমরা সৈনিক হিসাবে আমরা একটা ভোট দিয়ে আমরা নরেন্দ্র মোদীর হাতকে, ভারতীয় জনতা পার্টির হাতকে শক্তিশালী করতে পারি। আমরা বিপ্লব দেবকে যাতে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে, এবং এই আসনে যারা বিরোধী হিসাবে দাঁড়িয়েছেন তাদের যাতে জামানত না থাকে, এই আবেদন রেখে, এই মিনতি রেখে, সবাইকে অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে মাতরম। নরেন্দ্র মোদী জিন্দাবাদ। ভারত মাতা কি জয়।